বিশ্লেষক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, ময়মনসিংহ জেলা জুড়ে কেমন দেখছেন নির্বাচনী পরিবেশে, রাজনৈতিক দলগুলোর সহাবস্থান কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসির সর্বস্তরের শ্রোতা ভাই বন্ধু এবং সমানার্থীদেরকে। আসলে দেখেন, ময়মনসিংহ বিভাগ যদি আমরা চিন্তা করি তাহলে এখানে প্রায় 11টি সংসদীয় আপনার আসন আছে এবং প্রত্যেকটা সংসদীয় আসনেই দেখা গেছে যে 11টার মধ্যে প্রায় 9টা সংসদীয় আসনে বিদ্রোহী প্রার্থী আছে। বিদ্রোহী প্রার্থী থাকার দরুন ভোটারদের যে উপস্থিতি বা ভোটারদের যে আপনার সরব আপনার প্রচারণা, এটা কিন্তু লক্ষণীয়। এবং এইখানে 1-2টি আসন ব্যতীত বাকি প্রত্যেকটা আসনেই আপনার প্রত্যেকটা দল এবং তাদের যে কর্মী সমর্থক বা যারা সমানোদ্যয়ী আছে তারা কিন্তু ঠিকমতো ভোটের যে প্রচারণা সেটা ঠিকভাবে চালিয়ে যাচ্ছে। এবং আমরা আশা করতেছি যে এই ময়মনসিংহ বিভাগের নির্বাচনের যে ভোটের টার্নওভার সেইটা মোরললেস 80%-এর দিকে চলে আসবে। কারণ এখন কিন্তু গতকাল ছিল নির্বাচনী সমাবেশের আপনার শেষ দিন এবং প্রত্যেকটা আপনার সমাবেশে বা আপনার বিশেষ মিছিলে আপনার জনগণের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সেইটা একটা সুস্পষ্ট বার্তা দেয় যে আসলেই সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং উৎসবমুখর একটা নির্বাচনী আমেজ আগামী 12ই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তী আপনার কাছে আমরা আবারও ফেরার চেষ্টা করবো। দর্শক, সংগ্রাম করে আদায় করে নিতে হবে। কারণ আমি দেখেছি ওই যে রাতের অন্ধকারে আপনার টাকা দিয়ে যে ভোটটা কেনা হয়, এই টাকা দিয়ে ভোট কেনা ইশতেহারের সাথে কোনো সংযুক্ত থাকে না। আপনি যদি ইশতেহারে আমাদের বলে থাকেন যে আমি আমার ইশতেহারে এই থাকলো, তাহলে কিন্তু সেটা পালন করা সহজ হয়ে যায়। কিন্তু রাতের অন্ধকারে দেখবেন ভোটের সময় রাতের অন্ধকার রাত 12টার পরে টাকার খেলা চলে। এই টাকার খেলা দিয়ে ভোট কিনলে নিলে তখন মনে করেন যে আর এই ইশতেহারের কোনো দাম থাকে না। তো সুতরাং আমরা ভোট কেনা বেচার কথা এই জন্যই বললাম যে আমরা যে ইশতেহারগুলো তাদের দেখি, তারা যে সুষ্ঠুভাবে সৎভাবে এবং নিষ্ঠার সাথে ভালোবেসে দেশপ্রেমিক হয়ে যদি কাজগুলো করে তাহলে পরে হয়তো আমরা সেই জায়গাগুলোতে যেতে পারি। কিন্তু আসলে তাদের মুখের কথাই বলার সার, মুখের কথাই তারা বলে হয়তো পার পেয়ে যান, কিন্তু তারা আসলে আমাদের জন্য কোনো কিছু ভাবেন না। এটা আমি আমার পর্যবেক্ষণ। কারণ আমি একজন অভিজ্ঞ সম্পন্ন মানুষ, আমার জীবনে অনেক কিছু অভিজ্ঞতা রয়েছে। সেই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনি আপনার পর্যবেক্ষণে তুলে ধরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার যেতে চাই খুলনায় মোহাম্মদ বাবুল হাওলাদার। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, বিগত যে নির্বাচনগুলো, সেই নির্বাচনের সাথে এবারে যে নির্বাচন, বলা যায় একটা ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে, এবং পার্থক্যটা কতটুকু, কি মনে হচ্ছে, মানে জনপ্রত্যাশা জনরায়ের মাধ্যমে কতটা প্রতিফলিত হতে পারে? খুলনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ বাবুল হাওলাদার, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব। আপনার কাছে প্রশ্ন ছিল, সেটি হচ্ছে বিগত দিনে যে নির্বাচনগুলো ছিল, সেই বিগত দিনের নির্বাচনগুলো থেকে এবার একটা ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা, সেটি কতটা জনরায়ের মাধ্যমে প্রতিফলিত হবে বলে মনে করছেন? সম্ভবত কারিগরি ত্রুটির কারণে তিনি শুনতে পাচ্ছেন না। আমরা ময়মনসিংহ প্রতিনিধির কাছে যাচ্ছি, ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে যে জনপ্রত্যাশা, সেটি জনরায়ের মাধ্যমে কতটা প্রতিফলিত হবে? দেখেন, এই প্রেক্ষাপটে কথা বলার আগে আমি যদি চিন্তা করি তাহলে 1975 সালে 7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসলেন, আসার পরে আপনি দেখেন ওই সময়ে আপনার প্রায় 3 দিন দেশে কোনো সরকার ব্যবস্থা ছিল না, কোনো আইন শৃঙ্খলা, তারপরে আপনার কোনো কিছুরই ঠিকঠাক ছিল না। ঠিক সিমিলারলি আপনি যদি 2024 সালের 5ই আগস্টের ঘটনা দেখেন, তাহলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের আপনার রাষ্ট্রীয় যে কাঠামো, সেটা কিন্তু আপনার বলবৎ ছিল না। যার ধরুন ওই সময়ে মানুষের ভিতরে যে প্রত্যাশার চাপ ছিল, ঠিক 24-এ এসেও সেম প্রত্যাশার চাপ কিন্তু মানুষের ভিতরে আছে। তো ওই সময়ে একজন আপনার ভিশনারি লিডার সেই চাপটাকে উনি সবাইকে যেভাবে উন্নয়ন, তারপরে ঐক্যবদ্ধ করা, তারপর 19 দফার মাধ্যমে সবাইকে সংগঠিত করে দেশটাকে যেভাবে আধুনিক,
তারপর আপনার একটা আপনার উন্নত এবং মানবিক রাষ্ট্রে রূপ দিতে পেরেছিলেন। ঠিক সিমিলারলি 24-এর যে গণ অভ্যুত্থানের ফলে যে মানুষের যে প্রত্যাশাটা দেখেন, এখন কিন্তু মানুষের ভিতরে আপনি যদি এই মানুষগুলা কিন্তু আপনার সুস্থ স্বাভাবিক মানুষ, যে মানুষগুলা হওয়ার কথা ছিল গত 17 বছরের ভিতরে, কিন্তু এখন প্রত্যেকটা মানুষের চোখ, প্রত্যেকটা মানুষের মুখ, প্রত্যেকটা মানুষের কান কিন্তু খাড়া। কাজেই এবং এইগুলার পিছনে যে জিনিসটা কাজ করছে সেটা হলো যে একটা সামাজিক যে আমাদের যে এই নেটওয়ার্কটা কিন্তু খুবই স্ট্রং। কাজেই কোন আপনার দলের প্রধান বা কোন জোটের প্রধান কোন ধরনের বক্তব্য আপনার প্রতিনিয়ত আপনার বিভিন্ন জনসমাবেশ বা সমাবেশগুলোতে আপনার রাখছে, এগুলো কিন্তু তারা আপনার ফটো কার্ড করে সামাজিক মাধ্যমে ছেড়ে দিচ্ছে। এবং বিশেষ করে খুবই যে লক্ষণীয় যে বিষয়গুলো সেইটাই, যেমন দেখেন গতকাল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা বলেন, সেই কথাটা কিন্তু আজকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার দেখা গেছে দৃশ্যমান। কথাটা ছিল এরকম যে আপনারা 12 তারিখ যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনারা ধানের শীষের দায়িত্ব নেবেন, আর 13 তারিখের পর থেকে আমার ধানের শীষের প্রতীক নিয়ে যে সমস্ত প্রার্থী পাশ করবে তাদের যে আপনার দায়বদ্ধতা, তাদের যে জবাবদিহিতা, তাদের যে আপনার অন্যান্য আপনাদের সাথে কানেক্টিভিটি হওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের ব্রেকেজ ঘটে সেইটার দায়িত্ব আমি নেব। তো এই যে ছোট্ট একটা কথা, কিন্তু বার্তা কিন্তু অনেক দূর, যে একজন প্রার্থীকে অবশ্যই দায়বদ্ধ হতে হবে তার ভোটারের কাছে, জবাবদিহি হইতে হবে তার জনগণের কাছে, দেশের কাছে, গণতান্ত্রিক যে কাঠামো তার কাছে। তার মানে কি, আপনার যদি নেতা এবং জনগণ এবং আর যে প্রার্থী যারা আছে তারা যদি ওয়েল কানেক্টেড হয়, বেসিক্যালি তখনই একটা রাষ্ট্রে যে আপনার যে চাওয়া পাওয়া, জনগণের যে চাওয়া পাওয়া, যখন দেখেন আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার চাওয়া কি? আমার চাওয়া হলো আমি যে ইনকামটা করি সেই ইনকামের মধ্যে আমার যাতে ক্রয় ক্ষমতা লিমিট থাকে, আমার বাসায় যে আপনার দুজন লেখাপড়া করে তাদের জন্য যে খরচটা, লেখাপড়ার খরচটা, সেটার জন্য আমার সহনীয় মাত্রায় থাকে, আমার উপর ডিপেন্ডেন্ট যে আমার বাবা মা, তাদের জন্য আমি আমার সংসারের খরচ চালিয়ে কিছু অংশ আমি তাদেরকে যেন আমি আপনার দিতে পারি, আমি যেন আমার ছাত্র তারপরে আমার যারা কলিগ আছে তাদের সাথে যাতে আমি একটা সহাবস্থান করতে পারি। দেখেন গত 17 বছর বিশ্ববিদ্যালয় বলেন, নিশ্চয়ই সেই পরিবেশ নিশ্চয়ই গড়ে তুলতে হবে এবং আগামী নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি যারা আছে সেরকম একটি সহায়ক পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন। আমরা খুলনায় ফিরতে চাই।